এই মেজর জিয়াউর রহমান, তার দূরদর্শিতা এটা যে তিনি সারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে সেখানে বসতি স্থাপন করালেন, 15 বিঘা করে জমি দিলেন, যাও ওখানে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা তৈরি করো, আজ হোক কাল হোক ভারত এটা নিয়ে নেবে। কারণ মিস্টার নেহরু বলেছিল যে জিন্না, তুমি তো বলছো পূর্ব পাকিস্তান করবে কি দিয়ে? তোমার হিল ট্র্যাক্টর তো মুসলমানের নাই, ওটা আমাদেরকে দিয়ে দিতে হবে। চিটাগাংটা আমাদের দিতে হবে। চিটাগাং তো বিচ্ছিন্ন, চিটাগাং কজন লোক মুসলমান বাস করে? সবই তো অমুসলিমের সংখ্যা বেশি। তাছাড়া ওটা একবারে কক্সবাজার পর্যন্ত একটা বিচ্ছিন্ন এলাকা। মিস্টার জিন্না বলেছিলেন চিটাগাং তোমাকে দিয়ে দেই, তাহলে আমার বাংলার মানুষ খাবে কি? পূর্ব পাকিস্তানের মানুষ খাবে কি? তোমার বাংলাটা না নাই, পূর্ব পাকিস্তানের মানুষ খাবে কি? ব্যবসার কেন্দ্র তো ওটা, কোনো মতে ছাড়বে না। শেষে বললো তুমি তাহলে খাগড়াছড়ি দাও, হিল ট্র্যাক্টটা আমাকে দিয়ে দাও। জিন্না বললেন না, ওই যে পাহাড় তুমি দেখছো, ওই পাহাড়ের তলে আছে অসংখ্য খনিজ দ্রব্য তলায় লুকিয়ে আছে। আজ হোক কাল হোক আমার দেশের অধিবাসীরা, বিজ্ঞানী বান্দারা ওগুলো সব বের করবে, সেটা দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে, দিন দিন জীবনমান উন্নত করবে। আজকে নয়, সামনে খড়ি দেখতে পাচ্ছ না, 2 পরে সব বেরিয়ে আসবে, অথবা এই মাটি তোমাকে আমরা দিব না। তখন নেহরু বলল ঠিক আছে। নেহরু, প্যাটেল যারা তখন ছিল, তো বলেই পড়লো আমাকে আর সময় দেবো না তোমাদের, আমি তুই তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি আমি ম্যাপে আঁকে ফেললাম, তাড়াতাড়ি শেষ করো, তোমরা আলোচনা তাড়াতাড়ি শেষ করো। মিছিল মিটিং করে কিছু হয়নি, সব আলোচনার টেবিলেই হয়েছে। তখন মিস্টার জিন্না বলেন ঠিক আছে, আমি আমার পাঞ্জাবের অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমার পূর্ব পাকিস্তানের ওই খাগড়াছড়ি হিল ট্র্যাক্ট সম্পূর্ণ আমাকে দিয়ে দাও। তখন নেহরু রাজি হলেন। আর এই জন্য আজকে যে পাঞ্জাব, পূর্ব পাঞ্জাবটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, আর পশ্চিম পাঞ্জাবটা পাকিস্তানের মধ্যে। খেয়াল করে দেখছেন কখনো? অথচ পুরো পাঞ্জাব বিভক্ত হয়ে মূলে ছিল কিন্তু এই চট্টগ্রামের খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলোকে কারণেই। অথচ আমরা বারবার বলি মিস্টার জিন্নার সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, কত ফালতু কথা বলি। তিনি একটা কথা বলেছেন যে উর্দু রাষ্ট্রভাষা হবে, সেটা ছিল একটা সমান্তরাল কথা। কি? 5টা প্রদেশ, উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব প্রদেশ, পেশোয়ার প্রদেশ, মোটে আর বাংলা পূর্ব পাকিস্তান, মোট 5টা প্রদেশের মধ্যে কোন প্রদেশে উর্দু কোনো রাষ্ট্রভাষা নেই। বেলুচিস্তানের বেলুচ, পূর্ব সীমান্ত প্রদেশের পশতু, সবার আলাদা আলাদা। উর্দু কোন নিজস্ব ভাষা না, উর্দু একটা লস্করি জবান বলা, এটাকে জগা খিচুড়ি ভাষা। এটা বললে সবাই বুঝবে। তো বাংলাদেশ লোকরা কলকাতা যারা বসা সব করে উর্দু বলতো, ক্যালকেশিয়ান উর্দু বলা হয়তো। উনি সরল মনে এটা চিন্তা করেছেন, পরে উনি এখান থেকে ফিরে যাওয়ার পরে দুঃখ প্রকাশ করেছেন যেটা আমার বলা ঠিক হয়নি, কিন্তু সেই ইতিহাস সে দেশ লোক বলে না, সে বিদায়। মিস্টার জিন্নার কুশাগ্র বুদ্ধি রাজনীতি, তার ধারে কাজ যাওয়ার ক্ষমতা আমাদের নেতাদের নেই। যদি সেদিন এদের স্বাধীন না হতো, তাহলে আজকে যারা দেশের বড় নেতা পাতি নেতা হয়ে বসে তৎকালীন সময় তার খুব খবরে থাকতো না। যদি পৃথক না হতো পূর্ব পাকিস্তান আজকে, আর সেই পূর্ব পাকিস্তানের সেই মানচিত্রে, যে মানচিত্র জিন্না দিয়ে গেছে, সেই মানচিত্রের উপরেই কিন্তু বাংলাদেশ হয়েছে। যদি এটা অল ইন্ডিয়ার সঙ্গে মিলে যেত, পশ্চিমবাংলা পূর্ববঙ্গ এক হয়ে থাকতো, তাহলে এখন যারা মেজর জেনারেল হয়েছেন বা ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন, এরা তখন হয়তো সাধারণ সৈনিক হতে পারত কিনা সন্দেহ। এখন যারা জাতীয় নেতা হয়েছে তখন তারা পাতি নেতা হতে পারতেন না, যদি সেদিন পৃথক না হতো দেশ। এই পৃথক হওয়ার মূলে ছিল 2 নেশন থিওরি, ইসলামী চেতনা। ইসলাম থাকলে বাংলাদেশ স্বাধীনতা আছে, ইসলাম না থাকলে বাংলাদেশ স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। অতএব ইসলামী চেতনা যাতে জাগ্রত হয়, আমাদের বড় দায়িত্ব সেটা যেন জাগ্রত হয়, এগিয়ে যায়, চেতনা যাতে বিকশিত হয়। আজকে ছেলেদের সামনে পত্রিকার রিপোর্ট আসছে 7 সিস্টার্স, মানে 7 বোন রাজ্য নিয়ে। এই যে 7 বোন, বাংলাদেশের ওপাশে 7 বোন আছে, মানে অরুণাচল, মিজোরাম, আর কটা দেশ আছে না পূর্ব আসাম, এগুলো সব মিলে এ থেকে বলা 7 বোন, 7 সিস্টার্স বলা হয়। এর উপর দিয়ে বাংলাদেশের মাঝখান দিয়ে ইন্ডিয়ান যত মালামাল পরিবহন করতে গেলে খুব মাত্র 600 মাইল লাগে। আর এখন যে ম্যাপ আমাদের আছে, বাংলাদেশকে বাদ দিয়ে ঘুরে যেতে লাগে 1700 মাইল। কত খরচ বেশি? এইটা কোশ্চেন গেলে ভারত চায় না।
সে চায় বাংলাদেশের বুক চিরে তাদের ট্রানজিট চলবে, সেটা শেখ হাসিনা দিয়েছিল, কিন্তু ওটা মানেনি, ওটা টিকতে পারেনি। আজকের বাংলাদেশের এই অস্তিত্ব ইন্ডিয়ার চক্ষু শুনল, এর বিরুদ্ধে যিনি কথা বলবে তাকে গুলির খোরাক হতেই হবে, এবং সেটা হয়েছে। ওসমান হাদি মরেছে বটে, কিন্তু সে অমর হয়ে গেছে, সেটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে অল্প বয়সে সে ইতিহাস সৃষ্টি করেছে। এসব এসব বুড়া বুড়া নেতাগুলা যা বোঝে নেই, সে তার আগেই যে বুঝে গেছিল। প্রথম চোটেই তো চিন্তা আসে ঢাকা ৮ আসনের তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের তিনি এর মূল নায়ক, কিন্তু সাক্ষী নেই, সাক্ষী জীবনে পাবেনও না। কারণ প্রথম ধারণা তো সেখানে আগে যাবেই, কিন্তু সেটা সম্ভব নয়, প্রমাণ করতে পারবেন না। কেউ কি ধারণা করেছিল যে মেজর জিয়াকে এই বাংলাদেশের মানুষ হত্যা করবে? না, কেউ ধারণা করেনি, কিন্তু তারই হাতে গড়া লোকেরাই তাকে মেরেছে। যখন তিনি যাচ্ছেন ঢাকা থেকে চিটাগাঙে, খালেদা জিয়া বলছে আপনি যাচ্ছেন, ওখানে তো আপনার প্রতিদ্বন্দ্বী শত্রু আছে। তো উনি জবাব দিয়েছিলেন যে ও যদি আমাকে মারে তো ও তো নিহত হবে। ঠিকই, সেও নিহত হয়েছে পরে, কিন্তু নেতাকে তো মেরে দিয়েছে। মরা পরে তো আর নেতা জন্মে না, নেতা ঘরে ঘরে জন্মে না। ইটের ফরমান আছে, একটা ইট বাদ দিয়ে 8টি ইট দিব, এটা আল্লাহর বিষয়ে রহমতই হয়। ওই কণ্ঠস্বর করতেই হবে। আজকেও বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে লালন করবেন যারা, সবসময় মনে রাখবেন ভারতীয় চেতনা বনাম ইসলামী চেতনা কখনোই এক হয় না। ভারতীয় চেতনা ছিল চিরকাল বাংলাদেশ তাদের করদ রাজ্যই থাক, তাদের অধীনস্থ হয়ে থাক। আর বাংলাদেশের মুসলমানরা কোশ্চিনকালেও কোনো হিন্দুত্ববাদকে বরদাস্ত করেনি। আজও যখন হিন্দুস্তানে যেসব মুসলমানরা বসবাস করছে, যুদ্ধ করে বাস করে, তাদের চেতনার বিরুদ্ধে সবসময় লড়াই চলছে। নইলে সেদিন যদি র্যাডক্লিফ রোহিদাদের এই টু নেশন থিওরির ভিত্তিতে পাকিস্তান এবং ভারত বিভক্ত হইতো, তাহলে আজকে মালদহ, মুর্শিদাবাদ পূর্বাঞ্চলের অর্থাৎ বাংলাদেশের সঙ্গেই থাকতো, কারণ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। আগে সিলেটের করিমগঞ্জ জেলার মুসলমানদের সঙ্গে অর্থাৎ পূর্বাঞ্চলের সঙ্গেই থাকতে হতো, অর্থাৎ বাংলাদেশের অংশ থাকতো। কিন্তু সেদিন এই চক্র, নেহরু, প্যাটেল, এই মানে যাকে আপনার মহাত্মা গান্ধী বলছেন, এই চক্রের কারণেই কিন্তু সেদিন এগুলো আমাদের সাথে আসতে পারেনি। কখনোই মানুষ ইতিহাস ভুলে যায় না, ইতিহাস একদিন একদিন ঘুরে ফিরে চলে আসে।